আমাদের দেশ কোন ডিরেকশনে চলবে আগামী দিন আমরা কোন পথে চলব, যারা আমাদের এই দেশকে পরিচালনা করছেন, আগামী দিন যারা পরিচালনা করবেন, কারা এই দেশকে নিয়ে চিন্তা ভাবনা করেন, যারা রাষ্ট্রের জন্য চিন্তা করেন, তাদের বিষয়ে আজকের এই আলোচনার মাধ্যমে তাদের মধ্যে কিছুটা হলেও একটা চিন্তা ভাবনা আসবে। আমরা সবসময় আমাদের নিজেদেরকে নিয়ে আমরা ভাবি, নিশ্চয়ই ভাবা উচিত, কিন্তু পাশাপাশি আমার রাজ্যের জন্য, আমার রাষ্ট্রের জন্য, দেশের জন্য আমার কি করা উচিত সেই ভাবনা চিন্তা কিন্তু আমাদের মধ্যে থাকে না। আজকাল আমরা যে সোশ্যাল মিডিয়ার যুগে, নেট দুনিয়ার যুগে আমরা সারা পৃথিবীকে আমরা জানতে পারি, কিন্তু এতে আমরা দেখেছি যে আসল যে আজকে ইতিহাসের এখানে কথা বলা হলো, আমি জানি না সেই ইতিহাস নিয়ে কতটুকু আমাদের ছেলে মেয়েরা তাদের সম্যক ধারণা আছে। যেহেতু এই ধরনের এখন প্রযুক্তির যুগ, প্রযুক্তিকে ব্যবহার করে অনেক কিছু অজানা তথ্য আমরা জানতে পারি। ইতিহাসের পৃষ্ঠা কখনো মলিন হয় না। ইতিহাস আমাদের আমরা যদি সেটা পড়ি, তাতে করে আমাদের নেক্সট যে বর্তমান এবং ভবিষ্যৎ তার সম্পর্কে আমাদের কিন্তু অনেক কিছু শেখায়। কাজে এখানে ইতিহাসেরই আলোচনা হয়েছে এবং সেখানে 2021 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি আহ্বান করেছেন যে আজকের যে 14ই আগস্ট, আমরা আগামীকাল 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস আমরা উৎসাহের সাথে, উল্লাসের সাথে আমরা পালন করব, কিন্তু এই উল্লাস এবং আনন্দের পেছনে ক্রন্দনরত যে অবস্থা আমাদের ছিল, কত মানুষ খুন হয়েছে, কত মায়েরা বোনেরা ধর্ষিতা হয়েছে, কত শিশুদের এখন পর্যন্ত লাপাতা, তাদের খুঁজে পাচ্ছে না, এবং কত মানুষের তার বাড়ি ঘর ছেড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে, সেইগুলোকে আজকে স্মরণ করার দিন। আমরা অনেক সময়, এটা হিউম্যান ফিজিওলজি, যে অনেক সময় দুঃখের দিনগুলো কিন্তু আমরা ভুলে যাই। সেটাই একটা দিক। পরিবারে কেউ মারা গেলে আমরা প্রথমে খুব নিজেদেরকে ডিপ্রেশন ফিল করি, বা কেউ খুব নিয়ার পিপল, বন্ধু বান্ধব যদি আমরা হারাই, কিন্তু পাশাপাশি এই দেশের জন্য যে ক্ষত সৃষ্টি করে গেছে সেই বিষয়গুলো যদি আমরা স্মরণ না রাখি, আগামী দিন যে আজকের এই স্মৃতি দিবস, বিভীষিকার যে স্মৃতি দিবস, সেটাকে যদি আমরা স্মরণ না রাখি, ভুলে গেলে কোনো অবস্থায় চলবে না। সেটাকে আমাদের সবসময় আমাদের স্মরণ করতে হবে, যাতে করে আমরা আগামী দিন আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে যে সামাজিক যে মেলবন্ধন, সেটা আগামী দিন যেন এই হিস্ট্রি ডাজন্ট রিপিট ইটসেলফ, আমরা যাতে আগামী দিন সেটা রিপিট না করি, তার জন্যই এই বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হয় দেশ বিভাজনের। এবং সেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা 2021 থেকে সেটা শুরু করেছেন। এটা খুবই, আমি যেটা বলবো যে অত্যন্ত প্রয়োজন, এবং সেই প্রয়োজনের স্বার্থে আমরা প্রতি বছরেই 14ই আগস্ট সেটা ওনার নির্দেশে আমরা পালন করছি। যখন আমাকে বলা হলো যে এইবার কোন জায়গায় অন্যান্য বছর আমরা আগরতলা যে আমাদের রবীন্দ্র ভবন আছে সেখানে সেটা আমরা পালন করি, এবং বিভিন্ন যারা আলোচনা রাখেন, বিভিন্ন ব্যক্তিরা সেটা আলোচনা করেন। এবার আমরা আমাদের হায়ার এডুকেশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম, ওনাকে বললাম যে এবারে যাতে এটা এইরকম একটা স্থানে সেটা হয়, এবং আগামী দিনও এরকম স্থান পরিবর্তন করে যদি আমরা সব মানুষের কাছে আমরা যেতে পারি, তাহলে মানুষের সম্পর্কে, সেই ইতিহাস সম্পর্কে, যে দেশ বিভাজনের যে বিভীষিকা এবং বিভীষিকাময় যে ঘটনা, সেইগুলো সম্পর্কে মানুষ জানবে। এবং ভারত বিভাজন যে এটা একটা আকস্মিক এবং নিষ্ঠুরভাবে যে ইতিহাস,
এসে পড়লো, সেটা কিন্তু দীর্ঘকাল ধরে তার একটা প্রস্তুতি কিন্তু চলছিল। আমরা যদি বলি যে 14ই আগস্ট একদিনের ডিসিশন হয়ে গেল, সেটা না, অনেক দিন ধরে তার বীজ কিন্তু বুনছিল সবাই। সেই জায়গায় হিন্দু মুসলিম যে দাঙ্গা, সেইগুলোর মধ্যে কিন্তু এই ভ্রূণ কিন্তু সেখানেই তার প্রস্তুতি চলছিল, সেখানেই কিন্তু ব্রিডিং হচ্ছিল সব, যে যত অস্থিরতা হবে থাকবে। এখনও আমাদের সমাজের মধ্যে এই ধরনের ঘটনা হয়, বিভিন্নভাবে দাঙ্গার সৃষ্টি হয়, যে এগুলো অস্থিরতা যদি তৈরি করা যায়, আগামী দিন নিজেদের মধ্যে আমাদের মধ্যে একটা বিভাজন হবে, এবং বিভাজন যাতে না হয় তার জন্যই যে আমাদের যে ক্ষতগুলো আমরা ইতিহাসের পাতায় দেখেছি, তাকে ভয় পেয়ে এবং তার থেকে শিক্ষা নিয়ে আমরা বিভাজনের দিকে আমরা যাব না, এবং ইংরেজদের যে ডিভাইড অ্যান্ড পলিসির যে তাদের ইতিহাস, তার থেকে আমরা দূরে থাকতে হবে। 1881 সালে এই দাঙ্গার সূচনা হয়, এবং এই 81 সালে দাঙ্গার সূচনা হয়, কিন্তু এর অর্থ এই নয় যে সেখানেই শেষ হয়ে গেল, এবং তার পুনরাবৃত্তি রেকারেন্স এই দাঙ্গা কিন্তু হচ্ছিল। অর্থাৎ যেভাবেই হোক ইংরেজরাও এদের সাথে ছিল, তো সেই জায়গায় তার পুনরাবৃত্তি হচ্ছিল, এবং তাতে করে এই যে হিন্দু মুসলিমদের যে বিভাজন যাতে সবসময় থাকে এবং স্থায়ী রূপ দেওয়ার জন্য, একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য ইংরেজরাও তার পেছনে একটা ভীষণভাবে তারা এই ডিভাইড অ্যান্ড পলিসির নীতি নিয়ে তারা সেই কাজটা করেছে। কিন্তু আমরা যদি মনে করি সেইগুলো একটা হিন্দু মুসলিম একটা ধর্মের উপর ভিত্তি করে বিভাজন, এটা বাইরের থেকে বাহ্যিক, আসলে কিন্তু সেটার আসল উদ্দেশ্য আমার পূর্ববর্তী বক্তা কিশোরবাবু বলেছেন অলরেডি, আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর, যে এটা কিন্তু রাজনৈতিক, আসলে কিন্তু মানে ধর্মের ভিত্তিতে এই ধরনের দাঙ্গা হয়নি। মেইন হচ্ছে রাজনৈতিক, কে প্রধানমন্ত্রী হবে, তাড়াতাড়ি প্রধানমন্ত্রী হতে হবে, এই যে একটা ইচ্ছা মনোবাসনা পূর্ণের কারণেই এই এতগুলো লক্ষ লক্ষ মানুষের মানে সামটাইমস উই সে দ্যাট পলিটিক্স সামটাইমস রান ওভার দ্য ডেড বডিজ। তো এইরকম অবস্থার মধ্যে এতগুলো মানুষকে খুন করে এটা আমরা দুই দেশ আজকে পাকিস্তান এবং ভারতবর্ষ আজকে স্বাধীনতা লাভ করলো, সেটা আমরা এখনও কতগুলো যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সেটা না ভুললেই ভালো হয়। তার জন্য আজকের এই আয়োজন। 1906 সালের ডিসেম্বরে ঢাকায়, সেখানে সারা ভারত মুসলিম লীগের যখন প্রতিষ্ঠা হয়, তখন থেকে কিন্তু মুসলিমদের যে রাজনৈতিক যে আশা আকাঙ্ক্ষা যে আমরা সেপারেট পাকিস্তান আমরা চাই, তখনই কিন্তু সেটা শুরু হয়েছিল। আমি যেটা বললাম, এর বীজ কিন্তু অনেক দিন আগের থেকে শুরু হয়েছিল। 1947 বা 46 সালের ঘটনা না, এটা অনেক আগের থেকে হচ্ছিল। এবং 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ কি করলো, উনি একটি পৃথক জাতি হিসাবে এবং পৃথক একটা দেশ হিসাবে উনি চাইলেন যে সেটা করতে হবে এবং মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র তৈরি করতে হবে। উনি সেটাও বললেন যে হিন্দুদের সাথে মুসলিমদের কোনো রকম মিল নেই, এরকম একটা তথ্য নিয়ে উনি সামনে আসলেন। এদিকে 1939 সালে যখন বিশ্বযুদ্ধ শুরু হয়, কংগ্রেসও সেটাকে সমর্থন দিয়েছিল, ভেবেছিল, যেহেতু বলেছে যে বিশ্বযুদ্ধের পরে ওরা ভারত ছাড়বে, তো সেই ইতিহাস আমরা সবাই জানি। এবং 1947 সালে রামগড় কংগ্রেসে, যেখানে বার্ষিক অধিবেশন হয়, সেখান থেকে কংগ্রেস সম্পূর্ণ স্বাধীনতা ও স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠনের আহ্বান ওনারা করেন। কিন্তু সেইগুলো আমরা দেখেছি, এই দিক দিয়ে কি হলো যে মুসলিম লীগ সেই লাহোর অধিবেশনে ওনারাও বললেন যে আমাদের পৃথক রাষ্ট্র আমাদের করতে হবে। তো 1942 সালের আগস্টে কংগ্রেস ওয়ার্কিং কমিটি, সেটা আমরা সবাই জানি, ভারত ছাড়া প্রস্তাব গ্রহণ করেন। এরপর কিন্তু অনেকগুলো দাঙ্গা হয়। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে গ্রেট যে ক্যালকাটা কিলিং এবং পরবর্তী সময়ে যে নোয়াখালীতে যে দাঙ্গা হয়েছিল, আমার কিছুদিন আগেও আমি একটা জায়গায় পড়ছিলাম যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বারবার বলছিলেন, উনি কিন্তু চাননি যে ভারত দেশভাগ হোক, কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দেখলেন
যে একটা চক্রান্ত চলছিল তৎকালীন সময়ে, যে পাঞ্জাব প্রভিন্স এবং যে বাংলা প্রভিন্স, সেখানে ইস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সেই যে দুটো জায়গা নিয়ে ইস্ট বেঙ্গলির এবং ওয়েস্ট বেঙ্গলি এদেরকে নিয়ে যে প্রভিন্স, সেটা একসাথে ওরা করার চেষ্টা করছিল, যেটা আলাদাই একটা রাষ্ট্রের মতো থাকবে। সেটা পরবর্তী সময়ে যেহেতু দুটো যদি একসাথে করা যায় তাহলে হয়তোবা মুসলিমদের সংখ্যা বেশি থাকবে। উনি প্রথমে রাজি ছিলেন না, কিন্তু এই দাঙ্গার পরে উনি বললেন যে কোনো অবস্থায় আমরা এই একসাথে প্রভিন্স, যে একটা চক্রান্ত চলছিল, পরবর্তী সময় সেটা পাকিস্তানে চলে যেত, তাতে করে আজকে যে ওয়েস্ট বেঙ্গল সেটা কিন্তু আজকে পাকিস্তানে চলে যেত। উনি বললেন যে ভারত যদি ভাগ হয় তাহলে বাংলাকেও ভাগ করতে হবে। সেই জায়গায় আজকে ওয়েস্ট বেঙ্গল আজকে হিন্দু যারা আছেন, হিন্দু বাঙালিদের জন্য একটা স্থান হয়ে গেছে। আজকাল আমরা দেখছি যে ওয়েস্ট বেঙ্গল নিয়ে আমরা অনেক কথা আমরা শুনি, কি অবস্থা হচ্ছে সেখানে, মিনি পাকিস্তানের মতো অবস্থা হয়ে গেছে। সেই জায়গায় আজকে একটা আস্থার যে বিষয়, উনি কেন বললেন সেই কথাটা আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি যে কাশ্মীরের যে ঘটনা, সেখানে যারা হিন্দু পণ্ডিতরা ছিল, হিন্দু পণ্ডিতরা সেখানে ভারতবর্ষে থাকা সত্ত্বেও কিভাবে টেররিস্ট নামধারী কিছু লোক যে আমাদের পাকিস্তান যে পুষ্ট যারা টেররিস্ট, তারা সেখানে এবং ওখানকার যারা কট্টরপন্থী মুসলিম, তারা আমাদের হিন্দু পণ্ডিতদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া। তো আজকে যদি একসাথে যদি হিন্দু বাঙালিরা থাকতো বাংলার সাথে, তাহলে হিন্দু বাঙালিদের কি অবস্থা হতো আজকে আমরা সেটা কিন্তু বুঝতে পারছি। অর্থাৎ তৎকালীন সময়ে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির যে উনার যে চিন্তাধারা, তার কারণে কিন্তু আজকে একটা স্থান হলো। তারপরে ওই বিভীষিকা আমরা দেখতে পেলাম, সেখান থেকে আজকে কোথায় যাবে ওনা, এখান থেকে যে ইস্ট পাকিস্তান থেকে এবং ওয়েস্ট পাকিস্তান থেকে শরণার্থীরা দলে দলে এখানে আসলো, কোথায় একটা অজানা দেশে আসছে, কোথায় যাবে, কোথায় থাকবে ছেলে মেয়েদের, মানে হাজার বছর ধরে যাদের ভিটে বাটি সেখানে ছিল সেগুলো ছেড়ে তারা চলে এসছে। এবং আমি বলবো যে ভারতবর্ষের থেকেও মুসলিমরা সেখানে গেছে, কিন্তু সেটা ভাববার বিষয়। আজকে যে পরিমাণ হিন্দু আজকে পাকিস্তানে আছে বা বাংলাদেশে আছে, সেখানে কিন্তু আস্তে আস্তে আমরা দেখলাম, যদিও সেটা কথা ছিল যে হিন্দুদের নিরাপত্তা সেখানে দেওয়া হবে এবং যেটা এখন বর্তমানে বাংলাদেশ ইস্ট পাকিস্তান সেখানে নিরাপত্তা দেওয়া হবে, কিন্তু পার্সেন্টেজ যদি আমরা হিন্দু বাঙালিদের এখন দেখি, সেই পার্সেন্টেজ একদম বিরাট ধস এখানে পড়েছে। কিন্তু আমরা আমাদের দেশ যেভাবে কথা রেখেছিল যে মুসলিমদের এখানে থাকার সুবিধা থাকবে এবং মুসলিমদের পার্সেন্টেজ ভারতবর্ষে কিন্তু সেই তুলনায় অনেক অনেক বেশি। তো সেটা একটা দিক, কিন্তু এই অবস্থার মধ্যে আমাদের চিন্তা করতে হবে যে আগামী দিন আর কত বিভাজন হবে। পাকিস্তান থেকেও বলা হয়েছে যে ভারতবর্ষের যে মুসলিম জনসংখ্যা পাকিস্তানের জনসংখ্যার থেকেও ভারতবর্ষে বেশি। তো এই জিনিসগুলো যদি আমরা না জানি, তো আমরা নিজেদের মধ্যে কেন আর বিভাজন করব, এবং বিভাজনের কারণে আমাদের কি সমস্যা হয় একটু ভাবুন। যে আমাদের যারা মায়েরা বোনেরা তাদেরকে কিভাবে তারা ধর্ষণ করেছে, তাদেরকে নিপীড়ন করেছে, তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে, সব কাহিনী একটু আগে বলল। যার হয়েছে তারা যখন, যারা এখন তো ওরা নেই, কিন্তু তাদের যে উত্তরাধিকারী তারার মধ্যে হয়তো বা সেই ফিলিংসটা থাকে না, কিন্তু এগুলো স্মরণ করার দিন। ছোট ছোট ছেলে মেয়েদেরকে উঠিয়ে নিয়ে গেছে, ছোট যারা মানে যুবক এবং যারা বহু লোককে, যারা পূর্ণাঙ্গ ব্যক্তি, যারা অ্যাডাল্ট পিপল, তাদেরকেও খুন করা হয়েছে। যে ট্রেন এসছে অমৃতসরে লাহোর থেকে, সেখানে ট্রেন তো এলো কিন্তু খুনে ভরা সমস্ত ডেড বডি সেখানে আসলো। তো এইরকম একটা অবস্থার মধ্যে আমাদের এই দেশের জন্য, দেশের যে অখণ্ডতা রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যে কাজটা করেছেন, যে আমাদের মধ্যে যদি আগামী দিন আমরা যদি ইউনাইটেড না থাকি, তো আর এই দেশ যদি আবার ভাগ হয়, তাহলে আস্তে আস্তে করে আমাদের কি দুর্দশা হবে সেটাকে স্মরণ করার জন্য আমাদের মধ্যে যাতে ভ্রাতৃত্ববোধ আমরা সবসময় থাকে, সেই কারণে আজকের এই যে অনুষ্ঠান আমরা এখানে সবাই সমবেত হয়েছি। এবং আপনারা শুনে অবাক হবেন যে মানে শুধু জমির ভাগবটারা হয়নি, রেলওয়ে তারও ভাগবটারা হয়েছে। এটা ইন্ডিয়ান
আর্মি তাদেরও ভাগ হয়েছে, ইন্ডিয়ান নেভি তার ভাগ হয়েছে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস ভাগ হয়েছে, রেলওয়ে, সেন্ট্রাল ট্রেজারি পর্যন্ত ভাগ হয়েছে, ঘর অফিসের যে চেয়ার টেবিল তারও ভাগ হয়েছে। ভাবা যায় এই অবস্থা। আমরা বাড়ি ঘরে তো আমরা এই জিনিসটা দেখি অনেক সময়, এগুলো কিন্তু বাস্তব যে আমাদের ফ্যামিলির মধ্যে এগুলো দেখি। তো এই বিভাজনের যে বিষয়, যখন আমরা ওই ধরনের আমরা চিন্তা ভাবনা করব, সেগুলো প্রকৃত অর্থে আমাদের সমাজ জীবনেও সেটা কিন্তু বিদ্যমান। আমরা এর থেকে দূরে থাকব, আমরা সবাই ভালো থাকব, সুস্থ থাকব। এই দেশকে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং 2047-এ যে বিকশিত ভারতের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীজি দেখছেন, আমাদের দেশ দেখছে, আমরাও 2047-এর মধ্যে বিকশিত ত্রিপুরা গড়ার জন্য যে প্রচেষ্টা আমরা চালাচ্ছি, সেটা সবাই মিলে যদি আমরা একসাথে আমরা কাজ করি, কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করি, তবেই সেটা সম্ভব হবে। আজকে এখানে উপস্থিত থাকার জন্য সমস্ত যাদের নাম আমি একটু বললাম এবং যারা সামনে এখানে আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। Profesor Dr. Manik Saha, Mandalang Chief Minister Sano, Baikina Kambai Nakaro, Tanung Bago Bangla, Naku Manikotlo, Nalika,